বিরক্তির দৃষ্টিতে তাকান। লোকটি হাসা থামিয়ে তার হাতে থাকা ওয়াইনের গ্লাসে এক চুমুক দেয়। মিসেস হিয়ার রুমে থাকা টি টেবিলের উপরে গ্লাসটি রেখে রকিং চেয়ারে আরাম করে বসে পড়েন। অন্য একটি গ্লাসে ওয়াইন ঢেলে গ্লাসটি তার মেয়ের দিকে এগিয়ে দিয়ে বলেন, তুইও কোথায় আর বুড়ির মতো লাগিস বল? তুইও তো কম রক্ত পান করিসনি। আমার মেয়ে তো আমার মতোই হবে, তাই না? ব্যাস তফাৎ একটাই, তুই পশুদের রক্ত খেতে ভালোবাসিস, কিন্তু আমি সুস্বাদু রক্তের ঘ্রাণ যার থেকেই পাই তাকেই হরণ করে ভক্ষণ করে ফেলি। হ্যাঁ, এর জন্য কম কষ্ট করতে হয় না। পুরো 14 ঘন্টা শয়তানের নামে জপ করার পর যে আমি সন্ধান পাই এমন সব রক্তের যা আমার ক্ষুধা মেটাতে পারে। মাজার থেকে নাজিবা পালিয়ে গিয়ে সব ধ্যান বিগড়ে দিল। মেয়েটারে ছোট থেকে যত্নে রাখতে তার মামার বাড়ি পাঠিয়ে দিলাম। কী করব, আমাদের বংশের আদরের দুলালি বলে কথা। এমনিই তো মেরে ফেলতেই চাইছিলাম, কিন্তু তার রক্তপানে যে স্বাদের সাথে শক্তিও পাবো তা তো ভাবিনি। ব্যাস, তার বড় হওয়ার অপেক্ষায় দিন গুনতে লাগলাম। কিন্তু মেয়েটা পাগলে পরিণত হলো কেমনে সেটাই তো বুঝতে পারলাম না। মা, একটা কথা জানিস, নাজিবা যখন পাগল হলো আকস্মিকভাবে, তার মামার গোষ্ঠীও উধাও হয়ে গিয়েছিল। আমি আজও তাদের কারোর সন্ধান পাইনি। একবার নাজিবাকে পেয়ে যাই, তখন হবে আমার জীবনের আসল গতিধারা। মিসেস হিয়া শুনে মৃদু হাসলেন। ভাবলেন তার বাবার শেষ পরিণতি কোনো না আবার মৃত্যু হয়। হিয়া মহিলাটির নিজের নাম শুনে তার বাবার দিকে তাকায়। তিনি শয়তানি দৃষ্টিতে চেয়ে বলেন, কি রে হিয়ামা, দেওয়ালের দিকে কেন চেয়ে আছিস? ও, তোর স্বামীকে খুঁজছিস নিশ্চয়। স্বামীর কথা শুনে হিয়ার শরীরে কাঁপন ধরে গেল। ঢোক গিলে মাথা নিচু করে নেয়। দাহাব এহসান বাঁকা হেসে বলেন, মনে রাখিস, বেশি ভালো সস্তে যাবি, তবে নিজের স্বামী সন্তান দুটোই হারাবি। তাই বলছি, ভালো সন্তানের মতো দুনিয়ার সামনে নিজেকে মিসেস হিয়া দেয়ার হিসেবেই পরিচয় দিস, আর আমি জনাব দাহাব এহসান হিসেবেই পরিচয় বহন করতে থাকব। কিন্তু সত্য পরিচয় আমি হয়ে থাকব তোর বাবা দাহাব এহসান, আর তুই আমার মেয়ে হিয়া দেয়ানা হাসান। ইন শর্ট, এহসান নামটা লুকিয়ে থাকবে আর কি। ও হ্যাঁ, তোর মেয়ের কাছে তো আমি আবার তার চাচা হই, তার জন্য তুই আমাকে দেবর বলেই ডাকতে পারবি। বাকি ক্ষেত্রে মা ছেলে হয়ে পরিচয় দেব, মনে থাকে যেন। আর হ্যাঁ, তোর মেয়েকে বলিস আমি আজ রাতে ফিরেই থাকবো। দাঁত কিলিয়ে হাসতে থেকে বেরিয়ে যায় দাহাব। মিসেস হিয়া তখন তাদের দাঁত চেপে কথাগুলো সহ্য করছিলেন। সে আটকে পড়েছে তার স্বামী সন্তানের কারণেই। রাগে দাহাবের অপায়িত ওয়াইনে গ্লাসটা ছুঁড়ে মারে টাইলসের উপর। গ্লাসটি ঠুংঠাং শব্দে দেয়াল থেকে গুনগুন শব্দ আসতে লাগলো। মিসেস হিয়া দেয়ালের কাছে ঘেঁষে দাঁড়িয়ে করুণ গলায় বলেন, আমায় মাফ করে দিয়েন, আমি পারবো না এ পথ থেকে বের হতে। তবুও আপনার আর তাবাসুমের কোনো ক্ষতি আমি হতে দেব না। দেয়ালে হাতে ছুঁয়ে দিয়ে সে পুনরায় তার লাল রঙা শাড়ি পরনে জড়িয়ে নেয়। তার রুমের ভেতরে দালান কাঠি দিয়ে মোড়ানো জায়গার ভেতরে সে বসে পড়ে। সামনে কুসুম পানি রাখা, তাতে কাটাছাড়া একটা পুতুল পানির ভেতরে ফেলে দেন। হঠাৎ করেই রুমের আসবাবপত্র নড়চড় হয়ে কাঁপতে লাগলো। মিসেস হিয়া নিজের শাড়ি খামচে ধরে রাখলো। পরক্ষণেই কারো গরম হাটে বুঝতে পারল খারাপ জিন রুমে হাজির হয়েছে। ঠোঁট চেপে চোখ বুজে তাকে অনুভব করার চেষ্টা করে। বলুন, আপনি আমায় কেন ডেকেছেন? মিসেস হিয়া বাচ্চা একটা মেয়ের ছবি জিনটির সামনে ছুড়ে দেয়। সে তার গভীর সাদা চোখের দৃষ্টিতে চেয়ে বলে, এই মেয়ের খোঁজ করতে সময় লাগবে, কারণ মেয়েটার দৃষ্টিসীমার মাঝে আমি যেতে পারছি না। কারণ এ যে জায়গায় আছে সেই জায়গার মানুষগণ ভীষণ পবিত্র মনের অধিকারী। তাদের সাথে টক্কর লাগলে আমার ক্ষতি হবে। এই কাজ যদি করে দেয়, বিনিময়ে আমার লাভ কি বলুন? মিসেস হিয়া মুচকি এসে বলেন, আপনাকে এক মেয়ের শরীর দান করা হবে। জিনটি মাথা নেড়ে হঠাৎ করেই উধাও হয়ে যায়। রুমের মধ্যে আর গরম আভাসটা নেই। সে তার ফোনে এক লোককে কল দেয়। লোকটি কল রিসিভ করতেই তিনি বলেন, মেয়েটা কি করছে? আছে ম্যাম, আপনার কথা মতো জানে মারিনি। খবরদার কিছু করার চিন্তাও করবি না। এখন শোন, মেয়েটার খাবার দাবার সব ঠিক রাখবি। একজনের কাছে বলির পাঠা হিসেবে বিক্রি করতে হবে। ঠিক আছে, আপনি নিশ্চিত থাকুন।
মিসেস হিয়া কল রেখে দেন। তিনি নিশ্চিত এবার নাজিবার খোঁজ পাওয়া গেলেই সে এই পথ থেকে তার স্বামী সন্তানকে মুক্তি দিতে পারবে। কিন্তু তিনি এখন ভাবনায় পড়ে গেলেন, কি করে আজ রাতে তার মেয়ে তাবাসুমকে বাবার হাত থেকে রক্ষা করবেন। নাজিবা দরজা বন্ধ করে বসে আছে, লজ্জায় গাল হয়ে আছে তার। ইস, শব্দটা করে দুহাতে নিজের মুখ ঢেকে ফেলল সে। ওয়াশরুমে তর্ক বিতর্কের পর নাজিবা আজরাফকে মৃদু ধাক্কা দিয়ে দরজা খুলে পালিয়ে যায়। আজরাফ নিজের আঙুল চেক করে দেখে তার আঙুলটা লালচে দাগ হয়ে গিয়েছে। দাঁত দিয়ে ঠোঁট চেপে সে আঙুলের উপর চুমু দেয়, যা নাজিবা দরজার বাইরে উঁকি দিয়ে খেয়াল করেছে। এই দৃশ্য যেন তার চোখে ভেসে বেড়াচ্ছে। সে না চাইতেও লজ্জায় লাল হয়ে যাচ্ছে। আজরাফ যে তাকে মনে মনে পছন্দ করা শুরু করেছে এরই আরেকটা প্রমাণ পেয়েছে। আজরাফ গলা ছেড়ে উচ্চ আওয়াজে আকবরকে ডাক দেয়। আকবর বউয়ের আঁচলে মাথা ঠেকিয়ে বসে আছে। জল্লাদ বন্ধু যদি তাকে খেয়ে ফেলে তখন তার আর বাচ্চার বাপ হওয়ার স্বপ্ন পূরণ হবে না তার। কুসুমা ভাবিকে ভয় পেতে দেখে চোখ ঘুরিয়ে বলে, এই যে মহাশয়, বাহিরে আপনার বন্ধু ডাকছে, ভয় না পেয়ে তাড়াতাড়ি যান। বউয়ের কথা শুনে আকবর নিজেকে স্বাভাবিক করে নেয়। কুসুমার দিকে তাকিয়ে বলে, এই, আমি কবে ভয় পেলাম? হ্যাঁ, আমার শীত লাগছিল, তাই তোমার আঁচলই গরমের জায়গা ভেবে লেপটেছিলাম। নিজের ভাব বজায় রেখে সে দরজা খুলে আফরোজের সামনে গেল। আকবরকে দেখে সে বলে, আমি চিৎকার বের করতে পারি, তাই না? আয়, আজ দুজনে মিলে একসাথে চিৎকার বের করতে মাঠে হাডুডু খেলবো, কি বলিস? দোস্ত, গান দিয়ে শ্যুট কর, তাতেও রাজি, কিন্তু তোর সাথে হাডুডু খেলে হার্ড ডিশার ওর ইচ্ছে আমার নেই। সো সরি, আই ক্যানট অ্যাকসেপ্ট ইউর রিকোয়েস্ট। আকবরের পিঠে দুম করে এক বাড়ি মারল। ওহো ওহো, মেরে দিল রে বলে নিজেই পিঠে মালিশ করতে লাগলো আকবর। পরক্ষণে দুজন হেসে বেরিয়ে যায়। শুক্রবার তাদের কাজ থাকে না। এদিনটায় তারা দুজনে বাইক রাইডিং করতে বের হয়। নাজিবা ব্যালকনিতে গিয়ে দৃশ্যটা দেখতে পেল। স্বামী আর দেবরের বের হওয়া দেখে মৃদু হাসল। আকস্মিক সে নিজের শরীরে কাঁপন অনুভব করে। সে লুকিয়ে প্রতিদিন একটা করে ইঞ্জেকশন নিয়ে থাকে, না হয় সে ভাঙচুর করা আরম্ভ করবে। কাপা শরীরে বিছানার কিনারায় গিয়ে বসে পড়ে। বিছানার নিচ থেকে সুটকেস বের করে। তারা খুলতেই সামনে দৃশ্যমান হলো 5-6 ইঞ্জেকশন। সেখান থেকে একটা নিয়ে নিজের কাঁধে পুশ করে। অথচ স্বাভাবিক অবস্থায় সে ইঞ্জেকশন নামক অস্ত্রকে ভয় পায়। ইঞ্জেকশন নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার শরীরে কাঁপন থেমে গেল। তথাপি ঘেমে জুবুথুবু হয়ে গেল। এখন গোসল না করলে তার শরীর ঘামে গিজগিজ করবে। সে উঠে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। তার চলে যেতেই ব্যালকনিতে থাকা গাছের টবগুলো কাঁপতে লাগে। বাতাসের তীব্রতা বেড়ে যায়। কোনো এক কারণে গাছের টবগুলোর মধ্যে এক টবে পচন ধরা শুরু করে। 1 ঘন্টা পর নাজিবা গোসল সেরে আসরের নামাজ আদায় করে নেয়। চুলের থেকে তোয়ালে সরিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে যখন সে তোয়ালটি ব্যালকনিতে মেরে দিতে গেল তখনই পায়ে তল জাতীয় কিছু অনুভব করে। সে চোখ জোড়া সেদিকে নিতেই চিৎকার দিয়ে উঠল, বিবিজান, তুমি নিজেই তোমার অমূল্য রূপ স্বামীর কাছে বিলিয়ে দিয়েছো। যদি মানতে কষ্ট হয় তবে আমার কাছে ভিডিও আছে। আমি আবার প্রমাণ ছাড়া কাজ করি না। যদি আগে জানতাম ড্রাগের রিয়াকশনে তুমি আমার মতো হট চকলেটই ছেলে দেখে নিজেকে সামলাতে পারবে না, তাহলে কবে আমি নিজ দায়িত্বে তোমার শরীরে ইঞ্জেকশন পুশ করে দিতাম। আজ প্রথম মনে হচ্ছে বাসর রাতে যদি তোমাকে চড় না মারতাম তবে তোমার আসল রূপ জানতে পারতাম না। মাতব্বরি করে ড্রাগের ইঞ্জেকশন কে নিতে বলেছিল তোমাকে? নাজিবা খুব কষ্টে কথাগুলো হজম করছিল। আজরাফের শেষের কথা বেচারি চটজলতি নাইটি পরে নেয়। কোনো মতে চাদর খামচে ধরে আজরাফের কাছ থেকে দূরে সরে বসে। মাথা চেপে কেমনে কি হয়েছিল তা ভাবার চেষ্টা করছে, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। আজরাফ বিবিজানের চিন্তিত চেহারা দেখে বাঁকা হেসে বলে, আহারে আমার বিবিজান, যাও গিয়ে ফরজ গোসল সেরে আসো। একসাথে নামাজ পড়ে আবার ঘুমাতে হবে। আজ সকালে অফিসেও যেতে হবে। এখন থেকে তুমি আমার সব দায়িত্ব পালন করবে। সকাল সকাল আমার কফি খাওয়ার অভ্যাস, সেই অভ্যাসকে পর্যাপ্ত মূল্যায়ন তোমারই করতে হবে। সকালে তোমার এই কোমল হাত জোড়া দিয়ে কফি বানিয়ে হাজির হবে, বুঝলে বিবিজান? নাজিবা না শোনার ভান করে কান চুলকালো। স্বামীর দিকে ভাব নিয়ে তাকিয়ে বলে, মগের মুল্লুক পেয়েছেন? আপনি বললেন আর হয়ে গেল, ভাবলেন কি করে? আমি জানি আপনি ইচ্ছে করেই আমার অজ্ঞানের ফায়দা তুলছেন। আমি তো ব্যালকনিতে রক্ত দেখে অজ্ঞান হয়েছিলাম। আমি কেমনে অজ্ঞানে আপনার সাথে ইন্টিমেট হতে পারি?
আরে তোমার মাথা ভরা গোবরের মধ্যে এত চাপ নিচ্ছ কেন সেটাই বুঝতে পারছি না। বলি, বয়স তো কম হলো না, এখন বাচ্চা কাচ্চা সামলানোর জন্য কাছে আসা খুব জরুরি। ফর দিস ম্যাটার আই এম সো স্ট্রিক্ট ফরওয়ার্ড। ধুর, আপনার সাথে কথা বলাই বেকার। আজরাফের সামনে থেকে পালিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে নাজিবা। তাকে খালি হাতে যেতে দেখে শেষ বাজিয়ে উল্টো মোড়ে শুয়ে পড়ে। তার জানা আছে কিছুক্ষণ পরেই ডাক শোনা যাবে। সে ফোন হাতে নিয়ে তার সিক্রেট পিএ রাফিনকে মেসেজ করে। ইমিডিয়েটলি নিডেড দিস প্রেসক্রাইবড ইনজেকশনস। মেসেজের সাথে হাসপাতালের প্রেসক্রিপশনের ছবিও সেন্ড করে দেয়। রাফিনের পক্ষ থেকে মেসেজ চলে এলো, ওকে স্যার। ফোন রেখে ধীর স্থির মাথায় ভাবতে লাগলো বিবিজানের সাথে হওয়া ঘটনাটি। 3 ঘন্টা আগের ঘটনা। নাজিবা পায়ের নিচে রক্ত দেখে মাথায় চক্কর খেয়ে যায়। হুট করে পাশে থাকা সোফায় নেতিয়ে পড়ে। আজরাফ সবেই বাসায় ফিরেছে। আকবর রুমে চলে গেলেও আজরাফের জরুরি কল আসে। সে করিডোরে দাঁড়িয়ে কথা বলে। তখন নাজিবার রুম থেকে চিৎকার শুনে চট করে এই রুমে ব্যালকনির দিকে তাকায়, কিন্তু দৃষ্টিগোচর না হওয়ায় ছুটে রুমে যায়। ব্যালকনির সামনে এসে দেখলো এক টবে পচন ধরে গাছটি নেতিয়ে পড়েছে। সেই টবের গাত বেয়ে রক্ত ঝরছে। টবে পচন ধরলে তা মানা যায়, কিন্তু রক্ত? আপাত দৃষ্টিতে নজর দিল না। নাজিবাকে কোলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। তার হাত পা ও শরীরের পোশাক ছিপছিপে হয়ে আছে। বোধহয় গোসল করেছিল সে। জ্ঞান ফেরানোর জন্য নাজিবার মুখে পানি ছিটিয়ে দেয়। চোখ জোড়া পিটপিট করে উঠে তার। আজরাফ সমেত চারিদিকে চোখ বুলিয়ে আচমকা নিজের ঘুমটা সরিয়ে দেয় নাজিবা। বাকরুদ্ধ হয়ে যায় আজরাফ। তার বেবিজান বুঝি সেদিন নামাজ পড়েছিল? এ তো বিবিজান নয়, বিবিজানের রূপে আসমানে পড়ে এসে আছে। তার সৌন্দর্যে বারংবার ঢুক গিলছে সে। কোথায় সে শ্যামরঙা পুরুষ আর কোথায় তার রূপবতী নারী? স্বামীকে কাছে দেখে নাজিবা আহ্লাদি গলায় চিল্লিয়ে বলে, এই শালার বেটা, তোর চোখে কি ছানা পড়েছে? আমার মতো সুন্দরী বউ রেখে ওই মেকআপ সুন্দরী টাবাচ্চুমকে ভালোবাসলি কেন? বল, ওই মেকআপ সুন্দরীর মায়ের বাপ ছুটিয়ে দেব। জানিস তুই, আমি তোরে বিয়ে করে তোর কত বড় উপকার করছি? আজ যদি আমার জায়গায় ওই মাইয়া থাকতো, তখন তার রূপের জল খেয়ে পায়খানার রোগ হতো। পায়খানার রোগকে জানি কি বলে? গালে এক আঙ্গুল রেখে ভাবছে। পরক্ষণেই মনে পড়তেই বলে, ও হ্যাঁ, ডায়রিয়া নিয়ে গুখানায় বসে থাকতি, তখন তোরে কে বাঁচাইতো? হ্যাঁ, সেই তুই আমার জামাই হয়ে আমারই চর মারছিলি। শেষ কথায় নাজিবা উচ্চস্বরে কান্না শুরু করে দেয়। আজরা বোকার মতো বিবিজানের কথা হজম করছিল। আকস্মিক বেহুদা কান্নার ঢং দেখে চোখ ঘুরিয়ে হুট করে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। এমত অবস্থায় নাজিবার শরীরে অন্যরকম এক উত্তেজনার সৃষ্টি হলো। এমনিতেও সে স্বামীর প্রেমে পাগল ছিল। প্রথম রাতে সঙ্গ না পাওয়ার এতদিন ছটফট করছিল। আজ স্বামীর স্বেচ্ছায় ঠোঁটজোড়া মিলিয়েছে, এতেই সে পাগল প্রায়। কামড়ে ধরে আজরাফের ঠোঁট। আজরাফ তো বিবিজনের কামড়ে নেশাগ্রস্ত হয়ে পড়ে। এক হাতে নাজিবার চুলের মুঠি ধরে আরেক হাতে কামিজের ফিতা খুলে নেয়। সেও বিনা বাক্যে আজরাফের পরনের শার্টটি খুলে নেয়। আজরাফ উত্তেজনায় শার্টটা ফ্লোরের উপরে ছুঁড়ে ফেলে, নাজিবাকে বুকের মাঝে চেপে ধরে। একের পর এক চুমু দিয়ে তাকে সুখানুভূতির মাঝে ডুবিয়ে নিতে লাগলো। দু মানবীর আজ সুখের সাগরে ভেসে যেতে লাগে। এই বিকেলবেলা তাদের দিনটাকে স্মরণীয় করে রাখবে। আকস্মিক শুনেন জামাই, এই শব্দ দুটো শুনে ধ্যান ফিরল আজরাফের। তবুও সে না শোনার ভান ধরে পা টান টান করে শুয়ে রইল। সে জানে এই ডাক কার আর কেনই বা ডাকছে। অতএব চুপটি করে শুয়ে রইল। নাজিবা দরজা ফাঁক করে আজরাফের এমন না শোনার ভান দেখে রাগে ফুঁসছে। সে স্পষ্ট আজরাফকে জাগ্রত দেখেছে, অথচ তার ডাককে প্রাধান্য দিল না দেখে নিজেকে অসহায় বোধ করে। পুনরায় ডাক দেয়। ইচ্ছাকৃত আজরাফ শুনে হাই তুলে উঠে বসে। ওয়াশরুমের দরজার দিকে সরু দৃষ্টিতে তাকায়। নাজিবার গাল লাল হয়ে গেল। সে কাপা গলায় তার পোশাক চাইল। আজরাফ ডনকের ভাব নিয়ে বলে, এমন করে চিল্লিয়ে রাখছো কেন? ওয়াশরুমে কি চিল্লানির প্র্যাকটিস করতে চাইছো? এখনো রুমের ভেতরে তোমার সুখের শব্দ কানে গুঁজে যাচ্ছে, সেখানে তুমি ওয়াশরুমেও তোমার শব্দ ছড়িয়ে দিতে চাইছো? নট ব্যাড বিবিজান, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। এই মেয়ে চুপ করেন। আপনার ফালতু কথা অফ করে আমাকে কাপড় এনে দেন, না হলে আপনার একদিন কি আমার একদিন বলে দিলাম। কি তুমি আজরাফ ফাহিমকে হুমকি দিচ্ছ? এবার তো তোমাকে শাস্তি পেতে হবে। তোমার শাস্তি হলো আজ তোমার কোনো কাপড় পরার দরকার নেই।
সারাদিন রুমের ভেতরে আমাকে চাদর হিসেবে জড়িয়ে ধরে রাখবে। দিস ইজ ইয়োর পানিশমেন্ট বিবিজান। আজরাফের বলা কথায় কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে রইল নাজিবা। পরক্ষণে স্বামী কি বলছে বুঝতে পেরে না বলে চিৎকার দেয়। আজরাফ কান চেপে ধরে বলে, উফ বিবিজান, এমনি চিৎকার দিও না, করি যায় কুছ কুছ হোতা হ্যাঁ না। স্বামীর কথায় ইতস্তত গলায় নাজিবা ঠোক গিলে বলে, আ জামাইজান সরি, আমার কাপড়গুলো দেন না প্লিজ। প্লিজ শব্দটা একটু টান দিয়ে বলল নাজিবা। এতে আজরাফ মুখ টিপে হেসে নেয়, যা চক্ষু গোচর হয় না নাজিবার। সে উঠে আলমারি থেকে নাজিবার প্রয়োজনীয় কাপড়গুলো বের করে দেয়। ওয়াশরুমের দরজার সামনে গিয়ে নক করে। নাজিবা দরজা ফাঁক করে কাপড়গুলো নিয়ে দরজা লাগিয়ে দেয়। মৃদু হাসে আজরাফ। টি শার্ট আর লুঙ্গি পরে সে বিছানার চাদর উঠিয়ে বালতির মধ্যে রাখে। আলমারি থেকে নতুন বালিশের কাভার আর বেডশিট নিয়ে বিছানায় গুছিয়ে নেয়। তোর মধ্যে নাজিবা অরুণচণ্ডী চুল মুছতে মুছতে বের হলো। মুগ্ধতার দৃষ্টিতে চেয়ে রইল আশরাফ। এই নারী যে তার অস্তিত্বে মিশে গিয়েছে, যাকে ছাড়া তার অস্তিত্ব মূল্যহীন। মুচকি সে বিবিজানের কানের কাছে ঠোঁট এনে বলল, আজ থেকে তুমি আমার কাপড়ের সেট রেডি রাখবা, যেন প্রতি কাপড়ে তোমার হাতের স্পর্শ পাই। শিহরণে নিয়ে গেল মেয়েটি। স্বামীর কাছ থেকে প্রাপ্য অধিকার পাওয়ার খুশিতে তার চোখে পানি চলে এলো। হুট করে চোখে এক ফোঁটা পানি তার গাল বেয়ে নিচে পড়ার পূর্বে আজরাফ সেই পানি নাজিবার চিবুকে ঠোঁট চেপে চুষে নেয়। স্বামী নেশাময় চুমুতে লজ্জায় ঠোঁট চেপে ওয়াশরুমের দিকে তাকায়। সময় ব্যয় না করে তৎক্ষণাৎ ওয়াশরুমে ঢুকে পড়ে আজরাফ। হেয়ার ড্রায়ার চুল শুকিয়ে রুম হিটার অন করলো নাজিবা। কিছুক্ষণ শরীরে ঠান্ডা ভাব দূর করে আলমারি থেকে আজরাফের কাপড় বের করে বিছানায় রাখে। রুম থেকে বেরিয়ে সে ভাবল প্রথমে তার দাদি শাশুড়ির কাছে যাবে, তারপর রান্নাঘরে গিয়ে কুসুমা ভাবিকে সাহায্য করবে। মাশাল্লাহ, ঘরে ছোট বউ হলেও সর্ব কাজ সে আগেভাগে করে রাখে, যাতে কারো কষ্ট না হয়। সে মাথায় হিজাব ঠিক করে দাদি রুমের দিকে গেল। বাবা, এসব কি? আপনার গলা দিয়ে রক্ত কেন বের হলো? আপনি কি কোনোভাবে সূর্যের রশ্মির সামনে পড়েছেন? কি হলো বাবা, কিছু বলছেন না কেন? আপনার এসব অতিরিক্ত কর্মের ফলে আমিও না কোনো দিন ফেঁসে যাই, এই ভয় লাগে। দাহাব এহসান রক্তাক্ত মুখে মিসেস হিয়ার দিকে চেয়ে তার গাল চেপে ধরল। মেয়ের মুখের সামনে মুখ এনে বলে, বেশি মুখ চালাবি না বুঝছিস? তুই যে আমার রক্তপানে ঘুমের ওষুধ মিশিয়েছিস, তারই ক্রিয়ায় আমার গলা দিয়ে অর্ধ পান করা রক্ত বেরিয়ে গিয়েছে। তুই কি ভেবেছিস তোর মেয়েকে আমার রাত্রি সঙ্গী হওয়ার থেকে বাঁচাতে পারবি? তাহলে বলছি, তোর মেয়েকেই আমার থেকে দূরে রাখ, না হলে তোর উপরে হওয়া ক্ষোভের মাসুল না আবার ওকে দিতে হয়। মিসেস হিয়া ঘাবড়ে গেলেন। তিনি বুঝতে পারেননি যে তার বাবা আন্দাজ করতে পারবেন। তিনি মাথা নেড়ে নিজেকে ছাড়িয়ে নেয়। দাহাব এহসান মেয়ের থেকে মুখ ফিরিয়ে দেয়ালে টাঙানো নাজিবার 7 বছরের ফ্রক পরিহিত ছবির দিকে দৃষ্টি দেয়। মেয়েটা দেখতে কেমন হয়েছে সেটাও জানেন না তিনি, না হলে কবে নাজিবার রক্ত খেয়ে মেরে ফেলতো। মিসেস হিয়া তার বাবার রুম থেকে বেরিয়ে গেল। নিজেকে ধাতস্থ করে মেয়েকে কল লাগায়। তাবাসুমের বিকাশে আহাব এহসান টাকা পাঠিয়েছেন। সে টাকাগুলো নিয়ে পার্লারে নিজেকে এই রূপচর্চা করছে। তার ফোন আসায় পার্লারে এক কর্মী ফোন নিয়ে তাবাসুমকে দেয়। সে কানে ধরে বলে, হ্যালো মম। মিসেস হিয়া মেয়ের কণ্ঠ শুনে বলে, মা শোন, আজ কয়েকদিন তোর চাচা বিজি থাকবে, তাই তুই আসছিস না, বুঝছিস? তুই টাকা পেয়েছিস তো? না আসার কথা শুনে এক প্রকার খুশি হলো তাবাসুম, কেননা তার চাচাকে হ্যান্ডসাম লাগলেও শরীরে আনাচে কানাচে কেমন যেন বয়স্কের ছাপ দেখায়। বিধায় রাত কাটাতে হবে না ভেবে মন খারাপের ভান ধরে বলে, ও মম, টাকা পেয়েছি বলে আমি আরও চাচার জন্য নিজের ফেসিয়াল করছিলাম। থাক, বাদ দাও। ওকে মম, থ্যাংক ইউ। কথা শেষ করে মেয়ে ফোন রেখে দিল। দেখে মিসেস হিয়া চিন্তামুক্ত হলো। তিনি কোনোভাবেও চান না তার বাবার মুখে তাবাসুমকে ফেলতে। শরীর ভুক্ত নয়, রক্ত খেয়ে মেরে দেবে তার মেয়েকে। 1 সপ্তাহ পর। আজকাল আজরাফ গম্ভীরতা বজায় রেখে কথা বলছে রাজীবের সাথে। এই যেমন কথা কম বলা, মুখ ফিরিয়ে নেওয়া, সে খেতে বসলে আজরাফ খাওয়া ছেড়ে উঠে পড়ে ইত্যাদি আচরণগুলো ভীষণ কষ্টে হজম করছিল নাজিবা। ঘনিষ্ঠ দিনের পর থেকে স্বামীর ভালোবাসায় পুনরায় আবদ্ধ হতে ছটফট করছিল মেয়েটি। যেভাবেই হোক
আজ সে আজরাফকে নেশায় উন্মাদ বানাবে। বিছানায় বসে ঘড়ির দিকে তাকায়। রাতের 12টা। পরনে লাল ব্লাউজ, পেটিকোট আর কালো জর্জেট শাড়ি জড়িয়ে নেয়। ড্রেসিং টেবিলের সামনে বসে হালকা সেজে নেয়, কারণ আজরাফের সাজসজ্জা অপছন্দ। প্রকৃত সৌন্দর্যই সে ভালোবাসে। নাজিবা নিজের রূপ ফুটিয়ে বিছানার কাছে গেল। হাঁটু গেড়ে বিছানার নিচ থেকে তার সুটকেস বের করে 5টি ইঞ্জেকশনের মধ্যে আরেকটি ইঞ্জেকশন নিয়ে কাঁধে পুশ করে নেয়। নিজেকে শান্ত করে আজরাফের অপেক্ষায় শুয়ে পড়ে। ঘড়ির দিকে চেয়ে থাকতে থাকতে হঠাৎ তার ঘুম পেয়ে যায়, যার দরুন ঘুমিয়ে পড়ে। তখনই রুমে এলো আজরাফ। সিসিটিভি ফুটেজে নাজিবার উপর খেয়াল রাখছিল সে। নাজিফা ঘুমন্ত শরীরকে কোলে নিয়ে লাইব্রেরি রুমে নিয়ে এলো। রকিং চেয়ারে বসিয়ে দেয়। নিজের পরনে একটা কালো কোটি জড়িয়ে নেয় আজরাফ। নরম শুয়ে নাজিবা বলে 2-3 ডাক দেয়। ঘুমের তীব্র ঘোরে নাজিবা জি বলে। বেবিজানের কণ্ঠ শুনে স্বস্তি পেল সে, কারণ নাজিবার জ্ঞান ফিরতে না দেখে তার চিন্তা হচ্ছিল। যদি ডক্টরের প্রেসক্রাইবড ইঞ্জেকশনের কারণে নাজিবার ক্ষতি হতো, তবে সে খুনই করে ফেলতো ওই ডক্টরকে। কিন্তু বেবিজান জানে না তার ইঞ্জেকশন কৌশলে পরিবর্তন করে ফেলেছে আজরাফ। আজকে ইঞ্জেকশন ছিল সুস্থ হওয়ার মেডিসিন। ডক্টর আজরাফের কথায় উক্ত মেডিসিনে করা ঘুমের মধ্যেও হিপনোটিজমের মেডিসিন অ্যাড করে দিয়েছিল। নাজিবার ঘুমন্ত চেহারার দিকে চেয়ে প্রশ্ন করে, তুমি কে নাজিবা? আজরাফ ফাহিম মানে তোমার স্বামীকে কেমনে চিনো? আজরাফ এর সাথে তোমার সম্পর্ক কিসের? তুমি কি এতিম? আর এই ড্রাগস স্যাম্পল কেন নাও? তুমি কি আসলেই পাগল? বলো আমাকে। আমার নাম নাজিবা মুসাররাত। আমার বাবার নাম মোবারক আলী। মায়ের নাম মেহজাবিন সিরাত। আমরা 2 ভাই বোন ছিলাম। আমি ছিলাম ছোট, বড় ভাই নাদিম আলী। আমাদের পরিবারে কোনো অভাব ছিল না। ধনাঢ্য পরিবারের মেয়ে আমি। ফেনীর আলিশান বাড়িতে বসবাস ছিল আমাদের। আফরাজও ধনাঢ্য পরিবারের ছেলে। সে কেন আমায় চিনছে না? কেন আমায় ভুলে গেল? কেউ কি তার খেলার সঙ্গীকে বলতে পারে? মানছি আমি, সে শুধু 1 মাস এর জন্য এসেছিল দেশে। তাই বলে 1 মাসের মধ্যে খেলার সাথীকে ভুলে যাওয়া যায়? আসলেই অবাককর বিষয় ছিল। আমি তো ভুলিনি, বরং তাকে হৃদয়ে গেঁথে বড় হচ্ছিলাম। আফরাজ রাগ করবে ভেবে বয়ফ্রেন্ডও বানাইনি। তাকে স্বামী হিসেবে পেয়েও কী লাভ যদি আমাকে নাই বা চিনে? চুপ হয়ে গেল নাজিবা। তার বন্ধ চোখ জোড়া হতে পানি গালে বেয়ে পড়ল। আজরাফের হাত কাঁপছে। কি শুনছে সে এসব? 1 মাস তার খেলার সঙ্গী, এসব কি বলছে মেয়েটা? তার কোনো কিছুই মনে নেই। নিজেকে স্থির করে পুনরায় বলে, বলো নাজিবা, তোমার এমন অবস্থা কেমনে? তোমাকে কে পাগল বানিয়েছে? আজরাজ আর তোমার স্মৃতি খুলে বলো আমায়। আফরাজ, আমার আফাজ। আমি তার হৃদয়ঙ্গন। এখনও জানি না 9 বছরের ছেলের মুখে হৃদয়ঙ্গনের মানে কি। আমি তো তখন 6 বছরের মেয়ে। হৃদয়ঙ্গন কি সেটাই বুঝতাম না। ছোট থেকে ঘোমটা দিয়ে ঘুরতে পছন্দ করতাম। সেবার পুকুর পাড়ে আফাজ একা বল নিয়ে বসেছিল। তার কাছে গিয়ে সঙ্গ দিয়েছিলাম। নাম জিজ্ঞেস করতেই আফরাজ বলে, কিন্তু নামটা ঠিকভাবে উচ্চারণ করতে পারতাম না, তাই শর্টকাটে আফাজ বলতাম। সে হেসে দিত। তখন থেকেই তার সাথে খেলতাম। একদিন তার কপাল কাটা দেখে ভয়ে কেঁদে দিয়েছিলাম। সে আমার হাত ধরে বলেছিল, নাজু সোনা শোন, তোর পরিবারে এক কালো ছায়া আছে। সে তোকে আমার থেকে দূর করতে চায়। আমি আজ থেকে আর আসবো না। কালই আমার যাওয়ার দিন। তুই আমার জন্য অপেক্ষা করিস। তোকে নিজের অর্ধাঙ্গিনী বানিয়ে নিয়ে যাব। বুঝছিস? আমার হয়ে থেকো নাজু সোনা। তার সব কথা আমার ছোট্ট হৃদয় বুঝতে পারিনি। কেঁদে দিয়েছিলাম খুব। বুঝতে পেরেছিলাম আমার খেলার সঙ্গী আর আসবে না। এইভাবেই দিন যাচ্ছিল। নাদিম ভাই ছিল আফরাজের বয়সী। সে যাওয়ার পর ভাইয়া আমাকে সামলেছিল। অথচ ভাই জানতো না কোনো কারণে আমার মন খারাপ থাকতো। সে নিঃস্বার্থে আমাকে আদরে আগলে রাখত। যখন 7 বছর হলাম, তখন প্রথমবার গ্রামে এলাম। গ্রামে আমার সৎ দাদা মানে আমার দাদির আরেক স্বামী তার মেয়েকে নিয়ে থাকতেন। মেয়ের বিয়ে হওয়ায় সে অন্যখানে চলে গিয়েছিল। আমার বাবার পরিবারে সৎ দাদাই বেঁচে ছিলেন। দাদি মারা যাওয়ার আগে বাবার নামে সব সম্পত্তি লিখে দিয়েছিলেন।
আর আমার বাবা জমিদারের অর্ধভাগ আমার নামে গোপনে লিখে রাখে, বাকিটুকু ভাইকে আর মাকে দেয়। সৎ দাদা পেয়ে আমি আর ভাই আহ্লাদি হয়ে পড়েছিলাম, কারণ শহরে একক পরিবারে বাস করে দাদা কি জিনিস কখনো জানতে পারিনি। দাদা প্রতি রাতে আমাকে আর ভাইকে কাছে নিয়ে ঘুমানোর বায়না করতেন। বাবা মা সরল মনে দাদার কাছে দিয়েও দিতেন। আমরাও দাদার আদরে গ্রামে থাকতে লাগলাম, কিন্তু একদিন এমন কিছু দেখলাম যা দেখে আমার ছোট্ট মস্তিষ্ক নড়বড়ে হয়ে গিয়েছিল। শেষে কথা যেন আতঙ্কে বুক কাঁপছিল নাজিবার। সে জোরে জোরে কাঁদতে লাগলো। বিবিজানের আকস্মিক কান্নার কারণ বুঝতে পারল না আশরাফ। তবুও নাজিবার ছোট দেহটাকে চট করে জড়িয়ে ধরে শান্ত করতে লাগলো। স্বামীর পরম আদরীয় স্পর্শে নাক টানতে থেকে গভীর ঘুমে তলিয়ে যায় নাজিবা। তাকে আর প্রশ্ন করলো না আশরাফ। আপন মনে বিড়বিড় করে বলে, বিবিজান, এখন থেকে তুমি একা নও। এই আজরাফ ফাহিম প্রতি পদে পদে তোমার সঙ্গে থাকবে। বিবিজানের চোখের পানি মুছে পাজা করে করে রুমে নিয়ে এনে শুয়ে দেয়। চাদর টেনে তাকে বুকে আগলে নিয়ে নিজেও ঘুমিয়ে পড়ে। বিবিজান, আগেরবারের মতো কফিতে মরিচের গুঁড়া মিশিয়েছ কি? চাইলে মেশাতেও পারো, আমার কোনো সমস্যা নেই। ওই সময় আমার কাছে টেস্টের জন্য মিষ্টি ছিল না, এবার তো আমার কাছে মিষ্টির চেয়েও দারুণ মিষ্টি খাবার আছে। একবার মুখে নিলে ছাড়বো না বলে দিলাম। মুখ ভোতা হয়ে গেল নাজিবার। সে চাইছিল এতদিনের কষ্টের বিনিময়ে আজরাফকে হলুদ, জিরা গুঁড়া ও নুন মেশানো কফি খাওয়ে মজা বোঝাবে। এখন তো তারই উপর ভারী হয়ে যাবে ব্যাপারটা। ঢোক গিলে হে হে করে হেসে দিয়ে বলে, আসলে বলছিলাম কি, আমি না আরেকটা কফি বানিয়ে আনছি, আপনি বসুন, কাজ করুন কেমন? চটজলদি পালাতে নিলে আজরাফ গম্ভীর মুখশ্রীর ন্যায় বিবিজানের হাতের বাহু চেপে ধরে। সন্তর্পণে বিবিজানের হাতে থাকা কফিটা উঠিয়ে নেয়। চোখ বড় বড় হয়ে যায় নাজিবার। আজরাফ বাঁকা হেসে যেই না কফির মগে ঠোঁট লাগাবে তখনই আকবর এসে দরজা নক করে। আজরাফের ধ্যান একটু যেন সেদিকে ঘুরে গেল। ব্যাস, নাজিবাকে আর পায়কে তৎক্ষণাৎ স্বামীর হাত থেকে কফিটা নিয়ে পালিয়ে যায়। বিবিজানকে পালাতে দেখে মনে মনে আকবরের নামে বাস দেয়। আকবর বেচারি খিচুড়ি চিবাতে গিয়েও পারল না। জিভ দাঁতের মধ্যে চাপা খেয়ে ব্যথা পেয়ে যায়। কুসুমা দুপুরে খাবারের জন্য প্লেটগুলো রেডি করছিল। আকবরের অসহায় মুখ দেখে সে চিন্তিত গলায় বলে, এই কি হলো গো আপনার? অমনে মুখটা লটকিয়ে রাখলেন কেন? কি হয়েছে বলুন? কি বলতাম আর, হ্যাঁ? গেছিলাম বাইরে ডাকতে, অসময়ে ডাকতে গিয়ে গালি খেয়ে জিভে কামড় লাগছে। কুসুমা মৃদু হেসে বলে, আপনিও কম যান না, ভাইয়ের পেছনে 24 ঘন্টা লেগে থাকেন। কে কার কেমনে লেগফুল করতে পারবেন সারাক্ষণ যেন সে চিন্তাই করেন। সব কপালে ফাটা দোষ। গম্ভীর গলায় ডাইনিং টেবিলের কাছে এসে বলল আশরাফ। আকবর দেখে বোকা হাসি দিয়ে বলে, আরে দোস্ত, আসলি? আয় না, দেখ কত মজার খাবার হয়েছে। আজ ভাবি রান্না করেছেন। ওয়াও, মাশাআল্লাহ, লাজবাব। নাজিবা খাদিজা বেগমের কাছে দাঁড়িয়ে খাবার প্লেটে বেড়ে দিয়ে আকবরকে ধন্যবাদ জানায়। আজরাফের মুখে গম্ভীরতা তবুও যায়নি। স্বামীর এরূপ আচরণে নাজিবা পড়ল বিপাকে। কেমনে রাগ ভাঙানো যায় সে ফোন দিয়ে আটকাচ্ছে। আজরাফ নিজের প্লেট নিতে গেলে নাজিবা চট করে তার হাতের উপর মৃদু চাপড় মারে। ব্যাপারটা সবার চক্ষুর আড়ালেই করতো সে, কারণ নজরে এলে সেই লজ্জায় কাচুমাচু করতো। আজরাফ ঢোক কুচকে তাকায়, কোনো কথাই বলল না। নাজিবা লাজ লজ্জা ভুলে ঢোক গিলে এক লোকমা ভাত আজরাফের মুখের সামনে ধরে। সে দেখে বিনা বাক্যে লোকমা মুখে পুড়ে নেয়। পুনরায় আরেক লোকমা খাওয়াতে নিলে নিজের মুখের সামনে আরেক লোকমা দেখে আশ্চর্য হলো নাজিবা। আজরাফ নিজের হাতে লোকমাটা নাজিবার মুখের ভেতর পুড়ে দেয়। দুজনকে খাওয়াই দিচ্ছে দেখে তিনজন ব্যক্তি মনে মনে প্রশান্তি অনুভব করে। খাদিজা বেগম খাওয়া শেষ করেই রুমে চলে যান। তিনি দরজা ভিড়িয়ে ফোন নিয়ে নিজ ছেলের নাম্বারে কল চাপেন। নাম্বারটা বিদেশি, তাই মেসেঞ্জারের মাধ্যম ব্যবহার করে কথা বলেন তিনি। কল রিসিভ হতেই 10 মিনিট সময় লাগলো প্রায়। খাদিজা বেগম ফুঁসে বললেন, ওই হ্যাবলা বেটা বানাইছে তো করলার মতো বেটা। তোর করলা দেশে আর তুই বিদেশ বসে কি মূলার ফসল ফালাচ্ছিস? নিজে তো গেছিস, আমার ঘরের লক্ষ্মীটারেও জোর করে নিয়ে গেছিস। বলি কি, মহা বলদ ছেলে,
একটা দেশে আসলে খুশি হতাম। আপনাদের গণ্যমান্য ছেলে যে বিয়েটা বেটা হয়ে গেছে তার কোনো ধারণা আছে কি? এত বছর পর মায়ের কণ্ঠস্বর শুনে খুশিতে চোখে পানি চলে এলো জনাব ইসমাইল ফাহিমের। তিনি কল্পনাও করেননি তার মা কোনোদিন তাকে কল করবেন। তিনি খুশির ঠেলায় গলার থেকে আওয়াজ বের করতে পারছেন না। অন্যথায় মিসেস ফেরদৌসী স্বামীর অবস্থা দেখে ফোনটা স্বামীর হাত থেকে ছিনিয়ে নেন। তিনি নিজেই সালাম দেন শাশুড়িকে। খাদিজা বেগম বৌমার কণ্ঠ শুনে বেশ খুশি হলেন। বৌমাকে আদেশের সুরে বলেন, শোনো বৌমা, তোমার বদ জামাইকে একটু বলে দিও আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। এবার যদি তোমার জামাই দেশে না আসে তাহলে যেন ভুলে যায় সে আমি তার মা ছিলাম। এত বছরেও যে ছেলে মায়ের খবর নেয় না তার থেকেই বা কিসের আশা করব। ছেলেটা না হয় মাকে ভুলে গেল, তাই বলে নাতিকেও কেড়ে নিয়ে গেল। এখন বুঝতেছে তোমার জামাই সন্তান দূরে থাকার কষ্টটা কেমন। নিজের মাকে দেশে ফেলে নিজেরা বিলাসবহুল জায়গায় ঠাঁই পেয়েও লাভ নেই। সেই মায়ের কাছেই বাচ্চারা শান্তি খুঁজে পায়।